একটু ক্লাসে মনোযোগ দিবেন আজকে। আচ্ছা দেখেন, আজকে আমাদের তাহলে নতুন টপিক আমরা শুরু করতেছি, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ স্ল্যাব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. প্রথমেই দেখেন যে আমরা যেই ধরনের স্ল্যাবগুলো অ্যানালাইসিস করব, মানে স্ল্যাব বিভিন্ন রকমের হয়। তা আমরা ফার্স্টে স্ল্যাবের কিছু ক্যাটাগরি দেখি, ঠিক আছে? যে ওয়ান ওয়ে স্ল্যাব কোনগুলাকে বলে। আপনারা কি জানেন যে ওয়ান ওয়ে স্ল্যাব কি জিনিস? নাম শুনছেন? নামটা কি শুনছেন? আচ্ছা, যখন when slabs are supported on the opposite sides only, total load are carried in the direction perpendicular to the supporting beams perpendicular to the supporting beams, this slab is called one way slab, ঠিক আছে? This slab is called one way slab. আচ্ছা দেখেন, এটা মনে করেন একটা স্ল্যাব। এটার লম্বা, এটা তো একটা কি, একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্রের মতো, তাই তো? একটা স্ল্যাবের চেহারা শুরুর দিক থেকে এরকম হবে, একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো। তাহলে এটার এই যে ডাইমেনশনটা, এটাকে মনে করেন এটা হচ্ছে এল, আর এটা মনে করেন এতটুকু হচ্ছে আমাদের বি। তো এল আর বি এই দুইটার রেশিও, মানে আমাদের দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণের চাইতে লম্বা হয়ে যায়, মানে এল বাই বি রেশিও যদি গ্রেটার দ্যান 2 হয়, তখন এটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি। কেন? কারণ তখন এটার উপরে যে লোড গুলো আসবে, লোডটা ডিস্ট্রিবিউট হবে শুধুমাত্র একটা ডিরেকশনে। এবং কোন ডিরেকশনে ডিস্ট্রিবিউট হবে? এই শর্ট ডিরেকশনে নাকি লং ডিরেকশনে, বলেন তো? কোন ডিরেকশনে? Long. শর্ট ডিরেকশনে ডিস্ট্রিবিউট হবে। আপনার কাছে যদি মানে কুমিল্লা শহর থেকে বাইশটা যাওয়ার একটা ছোটখাটো রাস্তা থাকে, শর্ট রাস্তা, শর্টকাট, আপনি কি ঘুরে লম্বা রাস্তা দিয়ে যাবেন? No, sir. তো আমাদের যেহেতু একটা শর্ট ডিরেকশন আছে এখানে, তাহলে পুরো মেইন লোডটা ডিস্ট্রিবিউট হয় শর্ট ডিরেকশন। এবং মেইন রেইনফোর্সমেন্ট মানে এই স্ল্যাবের জন্য রড দিতে হবে, তাহলে কোন ডিরেকশনে? শর্ট ডিরেকশনে নাকি লং ডিরেকশনে? So short. শর্ট ডিরেকশনে। যেই ডিরেকশনে আমার লোড ডিস্ট্রিবিউট হবে, ওই ডিরেকশন হচ্ছে আমার মেইন বার। এই যে আমি এখন লাল রং দিচ্ছি, মানে লাল কালার দাগাইলাম, এগুলাকে কি বলে? এগুলো হচ্ছে আমার মেইন বার। আচ্ছা, তাহলে কি আমার লং ডিরেকশনে কোনো রডের দরকারই নেই? যদি এটা টু ওয়ে স্ল্যাব হইতো, তার মানে এল বাই বি রেশিও যদি লেস দেন 2 হইতো, তাহলে আমার এই শর্ট ডিরেকশনেও রড লাগতো, লং ডিরেকশনেও রড লাগতো। বাট যেহেতু এটা কি স্ল্যাব, এটা ওয়ান ওয়ে স্ল্যাব, আমার লোড ডিস্ট্রিবিউট হচ্ছে কেবলমাত্র শর্ট ডিরেকশনে, এই জন্য আমি শর্ট ডিরেকশনে রড দিলাম। তাহলে কি আমার লং ডিরেকশনে কোনো রডের দরকারই নেই? অবশ্যই আছে। একটা মিনিমাম রেইনফোর্সমেন্ট লাগে এই লং ডিরেকশনে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। এগুলাকে বলা হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট। টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট। এটা কেন দিব? কারণ আপনার যখন এই স্ল্যাবের মধ্যে থেকে যখন হাইড্রেশন রিঅ্যাকশন হবে কংক্রিটের মধ্যে, পানি শুকায় যাবে। তো আমার স্ল্যাবের যে কংক্রিট, ওটা শ্রিঙ্ক বা সংকুচিত হওয়ার ট্রাই করবে, কিন্তু এই স্ল্যাব তো আশেপাশে অনেক কিছুর সাথে কানেক্টেড আছে। সে মানে সংকুচিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু ইউনিফর্মলি কিন্তু শ্রিঙ্ক হইতে পারবে না। যার কারণে সে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তার মধ্যে একটা টেনসাইল ফোর্স ডেভেলপ করবে। এবং টেনসাইল ফোর্স ডেভেলপ করলে এই স্ল্যাবে এরকম শ্রিঙ্কেজ ক্র্যাক বা হেয়ার লাইন ক্র্যাক, মানে এরকম চুলের মতো চিকন চিকন ক্র্যাক ডেভেলপ করবে। এই ক্র্যাক গুলো যেন ডেভেলপ না করে, বা এই শ্রিঙ্কেজ বা টেনসাইল ফোর্স যেন ডেভেলপ না করতে পারে এই শ্রিঙ্কেজের কারণে, এই জন্য হচ্ছে একটা মিনিমাম রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে লং ডিরেকশন। এটাকে তাহলে কি রেইনফোর্সমেন্ট বলে? টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট বলে, ঠিক আছে? আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করেন, আমি একটু আসতেছি, একটা সেকেন্ড।
আচ্ছা সরি আমি একটু গেছিলাম কাজে। আচ্ছা দেখেন তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব কি জিনিস এবং ওয়ান ওয়ে স্ল্যাবে কিভাবে লোড ডিস্ট্রিবিউট হবে এবং ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা রেইনফোর্সমেন্ট কিভাবে দিব এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা দেখেন তাহলে এখানে একটা লাইন লিখছি যে when slabs are supported on the opposite side, মানে হচ্ছে আমার শর্ট ডিরেকশনে কি আছে রেইনফোর্সমেন্ট আছে, তাহলে বিম থাকবে কি, বিম থাকবে হচ্ছে কি লং ডিরেকশনে, মানে এই স্ল্যাবের চারপাশে কিন্তু বিম থাকবে না, বিম থাকবে জাস্ট দুইটা সাইডে এবং দুইটা কি অপোজিট সাইডে। তার মানে এই সাইডে যদি একটা বিম থাকে আরেকটা বিম থাকবে কোন সাইডে, এই সাইডে একটা বিম থাকবে, কিন্তু এদিকে এবং এদিকে কিন্তু কোনো বিম নাই। আমি যে দুই দিকে ক্রস দিলাম এদিকে কিন্তু বিম পড়তেছে না। বাট যদি টু ওয়ে স্ল্যাব হইতো তাহলে কি হইতো, তাহলে কিন্তু আমার স্ল্যাবটার চারপাশে চারটা বিম থাকবে। যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব দুইটা অপোজিট সাইডে বিম থাকবে এবং এই দুইটা অপোজিট সাইডে কি কোনো বিম থাকবে না। ঠিক আছে। আচ্ছা এবার তাহলে দেখেন আমি চলে যাচ্ছি যে আমাদের টু ওয়ে স্ল্যাব কাকে বলে। অলরেডি টু ওয়ে স্ল্যাব কাকে বলে আমরা বলে ফেলছি, তারপরেও একটু মানে লেখা দিই যে টু ওয়ে স্ল্যাব। আচ্ছা দেখেন যে when slabs are supported on all sides, when slabs are supported on all sides and length width ratio, মানে কি L by B রেশিও। ঠিক আছে, এই যে L by B length width ratio by L by B ratio of a slab panel is less than 2, loads are carried in both direction, then loads are carried in both direction, মানে দুই ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হবে। এখন মনে করেন এই হচ্ছে আমার একটা স্ল্যাব, এটার এল হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এল বাই বি রেশিও যদি লেস দেন 2 হয় তার মানে লেন্থ উইথের দ্বিগুণের চেয়ে বড় না। ঠিক আছে, অথবা উইথ লেন্থের অর্ধেকের চাইতে ছোট না, এরকম যদি হয় সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা টু ওয়ে স্ল্যাব এবং এই ক্ষেত্রে কি লোডটা দুই ডিরেকশনে, মানে এই ডিরেকশনও ডিস্ট্রিবিউট হবে, এখানে আর কোনো শর্ট ডিরেকশন লং ডিরেকশন নেই। ঠিক আছে, মানে বোথ ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হবে এবং তাহলে আপনাকে মেইন রেইনফোর্সমেন্ট দিতে হবে কয় ডিরেকশনে। টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মেইন রেইনফোর্সমেন্টটা কি আমার বোথ ডিরেকশনে দিতে হবে না? এখানে কি টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট আসবে? আসবে না স্যার। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? এটা স্যার বুঝি নাই স্যার। আচ্ছা আমাকে এবার বলেন যে এটা একটা স্ল্যাব মনে করেন, এই স্ল্যাবটার এই লেন্থ আছে মনে করেন 30 ফিট আর উইথ আছে মনে করেন 10 ফিট। আমাকে বলেন তো এটা কি একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করবো নাকি টু ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করবো? স্যার ওয়ান ওয়ে। কেন? কারণ এল বাই বি যদি করেন জি স্যার, এর থেকে বেশি স্যার। আর বি কত 10, তাহলে কত 3, এটা কি 2 এর থেকে বড় না? এল বাই বি জি রেশিও স্যার। 2 এর থেকে বড় চলে আসছে, তাহলে এটা ওয়ান ওয়ে হিসাবে করবো। যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় তাহলে মেইন রড গুলা দিব কোন বরাবর? এগুলো হচ্ছে আমার সরি এটা খয়েরি, এটা টেম্পারেচার রড, মেইন রড কোনগুলো হবে? এই শর্ট ডিরেকশনে যে রড গুলা বসবে এগুলা কি আমার মেইন রড বা মেইন বার, আর এই খয়েরি যেটা আঁকলাম এটা কি হবে? টেম্পারেচার রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, এবার বলেন যদি এই আরেকটা স্ল্যাব এরকম আছে, চিন্তা করেন যে এদিকে আছে 15 ফিট এল আর এদিকে বি আছে মনে করেন 10 ফিট, তাহলে কি হবে? তাহলে এই স্ল্যাবটা কি কি স্ল্যাব হিসেবে ডিজাইন করব? টু ওয়ে। এখানে এল বাই বি রেশিও 1.5 না? জি স্যার। তাহলে এটা লেস দেন 2, তাহলে টু ওয়ে স্ল্যাব হবে। তো টু ওয়ে স্ল্যাব হইলে আমার বোথ ডিরেকশন, মানে আমরা তো দেখতেছিলাম ওয়ান ওয়ে স্ল্যাব হইলে কেবলমাত্র শর্ট ডিরেকশন, মানে এই ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হবে, এই শর্ট ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হবে ইউডিএল হিসেবে। ঠিক আছে, কিন্তু যদি টু ওয়ে স্ল্যাব হয় তাহলে কি এই শর্ট ডিরেকশন লং ডিরেকশন এই বোথ ডিরেকশনে কি হবে লোড ডিস্ট্রিবিউট হবে, তাহলে আমার বোথ ডিরেকশনে কি মেইন রোড দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? জি স্যার, এবার বুঝছি স্যার। আচ্ছা এবার দেখেন যে ফ্ল্যাট প্লেট কাকে বলে। ফ্ল্যাট প্লেট
আমরা ফ্ল্যাট প্লেটের নাম কি শুনছি? শুনে নেই মনে হয়। দেখেন নরমালি একটা বিল্ডিং যদি চিন্তা করেন, একটা বিল্ডিং এর এই মনে করেন স্ল্যাব, এই স্ল্যাবের নিচে কি থাকে? স্ল্যাবের চারপাশে কলাম। স্ল্যাবের নিচে ডাইরেক্ট কলাম থাকে, এখানে বিম থাকে না? বিম থাকে স্যার। এরকম বিম থাকবে না? জি স্যার। এরকম বিম থাকবে। বিমের নিচে কি থাকবে? কলাম স্যার। এই মনে করেন কলাম থাকবে বিমের নিচে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মাল প্যাটার্ন আমরা যেটা দেখি। কিন্তু যদি কোনো কারণে স্ল্যাবের নিচে এই বিম না থাকে, ডাইরেক্ট স্ল্যাবটা হচ্ছে কলামের উপর সাপোর্টেড অবস্থায় থাকে, মানে হচ্ছে এরকম। বিম নাই, ডাইরেক্ট স্ল্যাব হচ্ছে কার উপর আছে? কলামের উপরে আছে। এই ধরনের স্ল্যাব গুলাকে বলে কি, বা এই ধরনের স্ল্যাব গুলাকে বলে হচ্ছে ফ্ল্যাট প্লেট। মনে রাখবে, যখন হচ্ছে আপনার একটা রুমের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স মানে রুমের হাইট অনেক বেশি বড় লাগবে, মনে করেন গুদাম বা ফ্যাক্টরি, গুদাম বা ফ্যাক্টরিতে কি মালামাল স্টোরেজ করা হয়, তো এরকম বড় বড় কার্টুন বা বড় বড় জিনিসপত্র রাখার জন্য আমার কিন্তু রুমের হাইট, ক্লিয়ার হাইট অনেক বেশি লাগে। যদি একটা বিম থাকে মাঝখানে, বিমটা কিন্তু রুমের হাইটটা কমাই দিচ্ছে। আপনার রুমের মাঝখানে যদি একটা বিম পড়া যায় বা সাইডে যদি একটা বিম পড়া যায়, ওই বিমটা কিন্তু রুমের ক্লিয়ার হাইটটা কমায় দেয়। তো যেসব জায়গায় এরকম রুমের ক্লিয়ার হাইট অনেক বেশি লাগে, সব জায়গায় আমি নর্মাল স্ল্যাব ডিজাইন না করে কি ডিজাইন করা হয়? ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট প্লেট ডিজাইন করা হয়। আচ্ছা, অনেক সময় আবার দেখবেন যে এরকম স্ল্যাবের একটা অংশ মানে বিম থাকে না, স্ল্যাবের নিচে ডাইরেক্ট কলাম থাকে, কিন্তু স্ল্যাবের একটা অংশ হচ্ছে আপনার এরকম ড্রপ প্যানেল বলে, এরকম নাইমা যায় মানে সৌন্দর্য বর্ধনের জন্য, বাট মানে আর্কিটেকচাররা অনেক সময় ডিজাইন করার জন্য এরকম কাজ কারবার করে। তো ফ্ল্যাট স্ল্যাব, মনে করেন যে এরকম একটা স্ল্যাব আছে, তার নিচে কলাম আছে ডাইরেক্ট, কিন্তু কলামটা হচ্ছে এরকম একটা প্যানেল ক্রিয়েট করে দেয়া, এরকম একটা ডিজাইন করে দেয়া, ঠিক আছে? এরকম যদি স্ল্যাবের একটা পোর্শন একটু নিচের দিকে ডিজাইন হয়ে নাইমা তারপর একটা কলামের উপর যায়, তাহলে এগুলাকে বলা হচ্ছে গিয়ে ফ্ল্যাট স্ল্যাব। আর ফ্ল্যাট স্ল্যাব আর ফ্ল্যাট প্লেটের মধ্যে পার্থক্যটা কি দিলে? ফ্ল্যাট প্লেটে হচ্ছে কোনো মানে ডিজাইন বা কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট স্ল্যাব তার নিচে ডাইরেক্ট কলাম। বাট ফ্ল্যাট, এটা হচ্ছে ফ্ল্যাট প্লেট। আর ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই স্ল্যাবের নিচে আবার একটু এরকম মনে করেন ড্রপ প্যানেল নামাইছি, ডিজাইন করছে, অথবা ড্রপ প্যানেল এমনিও নামাইতে পারে, যে কোনো ভাবে নামাইতে পারে ড্রপ প্যানেল, মানে এটা আর্কিটেকচারের ইচ্ছা। তো যদি এরকম নামায় দেয় তাহলে এই ক্ষেত্রে এগুলোকে বলে কি, এগুলোকে বলা হচ্ছে গিয়া ফ্ল্যাট স্ল্যাব। মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা তাইলে আম, আচ্ছা, আরেকটা আছে গ্রিড স্ল্যাব। এগুলোকে ওয়াফেল স্ল্যাবও বলে। আমরা এগুলোর ডিজাইন আন্ডারগ্রেডে দেখবো না, এগুলোর ডিজাইন মাস্টার্সে দেখায়। তারপরও মনে রাখেন যে গ্রিড স্ল্যাব হচ্ছে আপনার মনে করেন আপনি দেখতেছেন যে আপনার কোনো জায়গায় স্ল্যাবের থিকনেস একটু কম হইলেও সমস্যা নেই, আপনি চাইলে কি করতে পারেন, এই স্ল্যাবের থিকনেস এভাবে কমাই দিতে পারেন, এরকম গ্রিড গ্রিড করে মাঝখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। এবং এগুলো অনেক সময় ডেকোরেটিভ পারপাসও করা হয়। মাঝখানে এরকম দেখবেন যে আমি যদি টপ ভিউ চিন্তা করি বা আমি যদি প্ল্যান ভিউ চিন্তা করি, এটা যদি একটা স্ল্যাব হয়, স্ল্যাবটার মধ্যে এরকম গ্রিড গ্রিড করে আপনার এই মাঝখান থেকে মনে করেন যে এই পোর্শন গুলো হচ্ছে গিয়া স্ল্যাবের থিকনেস কমায় দেয়। কেন কমায়? এখানে হচ্ছে কি এরকম ঝাড়বাতি বা বাতি বা লাইট টাইট বা ডেকোরেটিভ পারপাসে কোনো কিছু ইউজ করা যায়। তো এরকম স্ল্যাবের থিকনেস যদি ভ্যারি করে, মানে পুরোটা সেম না হয়, এখানে বেশি আছে মাঝখানে আবার স্ল্যাবের থিকনেস কমে গেছে, এখানে আবার বেশি এখানে আবার কম, এরকম যদি মাঝখানে মাঝখানে স্ল্যাবের থিকনেস কমায় দেওয়া হয়, তাহলে এই ধরনের স্ল্যাব গুলোকে বলা হচ্ছে গ্রিড স্ল্যাব অথবা কি ওয়াফেল স্ল্যাব। মনে থাকবে? মনে থাকবে নাকি ভুলে যাবেন কোনটা? স্যার থাকবে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমরা স্ল্যাবের যে মিনিমাম থিকনেস চুজ করব, স্ল্যাবের মিনিমাম থিকনেস মানে কত দিব, এটার কিছু বিএমবিসি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? মিনিমাম মানে ওয়ান ওয়ে স্ল্যাবের মিনিমাম থিকনেসের কিছু ক্রাইটেরিয়া আছে।
আচ্ছা, মিনিমাম থিকনেস অফ নন প্রি স্ট্রেস ওয়ান ওয়ে স্ল্যাব। প্রি স্ট্রেস স্ল্যাব কি জিনিস? আপনারা হচ্ছে এই আরসিসির আরেকটা কোর্স একদম লাস্ট ইয়ারে বা ফোর্থ গিয়ে পড়বেন যে প্রি স্ট্রেস কনক্রিট। নর্মাল কনক্রিটের মধ্যে পার্থক্য কি আর প্রি স্ট্রেস কনক্রিটের মধ্যে পার্থক্য কি, এটা আমি জাস্ট একটু অল্প করে বলি। সেটা হচ্ছে একটা নর্মাল কনক্রিটের বিমে আপনার যখন আপনি বিম টিম ঢালাই করছেন, যখন লোড টোড আসে নাই, এখন হচ্ছে ওই বিমটার উপরে কোনো লোড দেওয়া হয়নি, তখন কিন্তু ওই বিমের মধ্যে যে রড গুলো আছে এই রড গুলা কিন্তু কোনো ধরনের কোনো ফোর্সে নাই, ঠিক আছে? বাট প্রি স্ট্রেসের ক্ষেত্রে কি করা হয়, একটা এরকম চিন্তা করেন, একটা সোলার বক্স চিন্তা করেন। এই সোলার বক্সের মধ্যে একটা রাবার ব্যান্ড আপনি মনে করেন ঢুকাই দিচ্ছেন, এই রাবারটা আপনি মনে করেন টানছেন, রাবারটা টানলে যখন আপনি ছেড়ে ছেড়ে দিবেন, রাবারটা কি ছোট হয়ে যাওয়ার চেষ্টা করবে না? রাবারটা কি টাইনা লম্বা করার পর ছেড়ে দিলে কি ছোট হয়ে যাবে না? জি স্যার। যখন ছোট হওয়ার চেষ্টা করবে, রাবারটাকে এই দুই জায়গায় গিটটা দিয়ে দিবেন। এই দুই জায়গায় গিটটা দিলে কি হবে, রাবারটা মানে আপনি যতটুকু ছিদ্র করে রাবারটা ঢুকাইছেন তার থেকে মনে করেন গিটাটা বড়, তাহলে গিটাটা কি হবে, মানে গিটার জন্য রাবারটা ছোট হতে চেষ্টা করবে কিন্তু পারবে না। এই যে সে কন্টিনিউয়াসলি ছোট হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, তার কারণে সে কি করতেছে, আমার এই চারপাশের সোলার মধ্যে একটা কম্প্রেশন দিচ্ছে। এই আগের থেকে মানে লোড আসার আগেই আমি কংক্রিটের উপর একটা প্রি কম্প্রেশন অ্যাপ্লাই করতেছি। এই কংক্রিটের উপরে প্রি কম্প্রেশন অ্যাপ্লাই করাটাকে বলা হচ্ছে প্রি স্ট্রেসিং। তো এই সোলার জায়গা চিন্তা করেন হচ্ছে কনক্রিট, আর এই রাবারের জায়গা চিন্তা করেন স্টিল। স্টিল গুলাকে হচ্ছে জ্যাকের সাহায্যে টাইনা ছেড়া দেয়, তারপর আপনার অ্যাঙ্করিং করে দেয়। স্টিল গুলো ছোট হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, সে একটা কংক্রিটের উপর কম্প্রেসিভ ফোর্স দেয়, এটাকে প্রি স্ট্রেসিং বলে। তো এটা আমাদের এখন না জানলেও চলবে, কারণ এটা আমরা ফটোতে পড়বো। যদি আপনার স্ল্যাবটা প্রি স্ট্রেসিং প্রি স্ট্রেস স্ল্যাব না হয়, নরমাল ওয়ান ওয়ে স্ল্যাব হয়, সেই ক্ষেত্রে স্ল্যাবের মিনিমাম থিকনেস কত হইতে হবে তার কিছু গাইডলাইন আছে, ঠিক আছে? আচ্ছা, যদি কনক্রিটের ইউনিট ওয়েট এটাকে ডব্লিউসি বা গামা যে কোনো একটা কিছু দিয়ে আপনি প্রকাশ করতে পারেন, যে যদি কনক্রিটের ইউনিট ওয়েট বা গামা হচ্ছে কি আপনার 145 পাউন্ড পার কিউবিক ফিট হয়, এবং আমরা যদি স্টিল 60 গ্রেড স্টিল ইউজ করি, মানে FY 60 KSI হয়, সেক্ষেত্রে আপনার যদি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব হয়, তাইলে স্ল্যাবের আপনার থিকনেস হইতে হবে L/20, মানে স্প্যান বাই 20। যদি স্ল্যাবটা কি হয়, সিম্পলি সাপোর্টেড হয়, যদি ওয়ান এন্ড কন্টিনিউয়াস হয়, ওয়ান এন্ড কন্টিনিউয়াস, সেক্ষেত্রে হবে হচ্ছে L/24। ওয়ান এন্ড কন্টিনিউয়াস মানে কি, মানে হচ্ছে চিন্তা করেন যে এরকম একটা স্ল্যাব আছে, আচ্ছা এই যে পোর্শনটুকু স্ল্যাব, এই যে স্ল্যাবের পোর্শনটুকু, এটার ডান দিকে কোনো কিছু আছে, এটার এই ডান দিকে কোনো কিছু আছে আর না, স্যার। না স্যার। এই বাম দিকটা কি কন্টিনিউয়াস না? জি স্যার। তার মানে কি এই পোর্শনটুকু হচ্ছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, তাহলে এই অংশটুকুর থিকনেস কত হবে, L/24। আবার এই মাঝখানের অংশগুলো কিন্তু L/24 হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র স্ল্যাবের যে অংশটুকু ওয়ান এন্ড কন্টিনিউয়াস, ওই অংশটুকুর থিকনেস কত হইতে পারবে, L/24 হইতে পারবে। আচ্ছা, যদি বোথ এন্ড কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে হচ্ছে L/28। আমাকে বলেন, এই যে এই অংশটুকু, এটার ডানেও আমার যা আছে বামেও তাই আছে, অথবা এই অংশটুকু এটার ডানে যা আছে বামেও তাই আছে, অথবা এই অংশটুকু এটার ডানে যা আছে বামে তাই আছে, তাহলে এই তিনটা অংশ আমি বলতে পারি না এই অংশগুলো বোথ এন্ড কন্টিনিউয়াস অংশ, এই যে এই জি অংশটা, স্যার। এই অংশটা, Yes, sir. এই অংশটা, তাহলে এই অংশগুলোর থিকনেস কত হবে, L/28. L/28 হবে। আচ্ছা, যদি ক্যান্টিলিভার হয়, এই যে এই অংশটুকু কি, এটা ক্যান্টিলিভার না? Yes, sir. Cantilever. তাহলে ক্যান্টিলিভার হইলে থিকনেস কত হবে, L/10। মনে থাকবে? Sir. এই যে, এটা হচ্ছে আমার ক্যান্টিলিভার। তাহলে ক্যান্টিলিভার হইলে L/10, সিম্পলি সাপোর্টেড হইলে L/20, ওয়ান এন্ড কন্টিনিউয়াস হইলে L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে L/28। এগুলো হচ্ছে আমাদের, মানে আমরা ফার্স্ট একটা থিকনেস অ্যাজিউম করে নিব, পরে গিয়ে দেখবো যে যে থিকনেসটা আমরা প্রোভাইড করছি এটা সাফিসিয়েন্ট কিনা। তো ফার্স্ট একটা থিকনেস অ্যাজিউম করব, এই অ্যাজিউম করার জন্য এই আমরা মানে কত অ্যাজিউম করব, সিম্পলি সাপোর্টেড হইলে কত অ্যাজিউম করব, ওয়ান এন্ড হইলে কন্টিনিউয়াস হইলে কত অ্যাজিউম করব, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে কত অ্যাজিউম করব,
ক্যান্টিলিভার হইলে কত এজিউম করবো এখান থেকে আমরা বুঝতে পারলাম। আচ্ছা এখন দেখেন ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কি বলছি যে আমাদের মেইন রডের পাশাপাশি আরেকটা কি রড থাকবে, আরেকটা কি রড থাকবে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মেইন রডের পাশাপাশি আরেকটা কি রড দিতে হবে। Temperature, sir. তাহলে এই টেম্পারেচার সিঙ্কেজ এনফোর্সমেন্ট আসলে কি জিনিস? টেম্পারেচার এন্ড আসলে এখন থিওরিটিক্যালি পড়ার দরকার নাই, তারপরও লেখা দিই। আচ্ছা এটা এত থিওরিটিক্যালি লেখা লাভ নেই আসলে, এটা আসলে কতটুকু দেয়া হয় এটা বললে আশা করি বুঝবেন। এটা একটা শর্ত আছে যে দেখেন যে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ এনফোর্সমেন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা যদি আমার একটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়, তাহলে এখানে বিম থাকবে কি, চারপাশে বিম থাকার কথা না? ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কয় পাশে বিম থাকবে বলেন না কেন? প্ল্যান ভিউ দেখতেছি মনে করেন, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে বি, তাহলে বিম থাকবে কয় পাশে? চার পাশে বিম থাকবে না? Yes, sir. Temperature. ক্লাসটা করতেছেন পুরোটা? চারপাশে থাকবে স্যার। চারপাশে কে বলছেন চারপাশে বিম থাকবে? এই শাহিন বলছেন না, রিয়ন বলছেন না? এটা কাটা Extra থাকবে, sir. বিম থাকবে দুই পাশে, মনে করেন বিম, এটা হচ্ছে বিম। আচ্ছা মেইন রোড থাকবে কোন ডিরেকশনে? মনে করেন এই এক্স দিলাম, এই ওয়াই দিলাম। Sir, X, sir. X direction আছে। কেন? সবচেয়ে ছোট, sir. শর্ট ডিরেকশন। জি স্যার। এগুলো হচ্ছে আমার মেইন রোড। আর টেম্পারেচার রড থাকবে কোন ডিরেকশনে? Y direction। এইগুলো হচ্ছে আমার টেম্পারেচার রড। ঠিক আছে, এখন আমি মেইন রডটা আমার মতো আমি বাইর করবো, যেমনি হিসাব নিকাশ করার দরকার আছে অন্য বাইর করবো, কিন্তু এই টেম্পারেচার রড বাই শ্রিঙ্কেজ রড এটার একটা ছোট্ট সূত্র আছে এটা বের করার। ঠিক আছে, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বাইর করার সূত্র হচ্ছে যদি আপনি যে স্টিলটা ব্যবহার করতেছেন ওইটা 40 বা 50 গ্রেড স্টিল হয়, ঠিক আছে, যদি স্টিল ইউজড is 40 or 50 গ্রেড, সেই ক্ষেত্রে আপনার AS মিনিমাম 0.0020 BH। ঠিক আছে, আচ্ছা এখানে 0.0020 তো একটা কনস্ট্যান্ট, এই বিটা কি? বিটা হচ্ছে 1 ইঞ্চি স্ট্রিপ। আমরা যখন স্ল্যাব ডিজাইন করতেছি ওয়ান ওয়ে স্ল্যাব, আমরা ডিজাইন করতেছি স্ট্রিপ মেথডে। আমরা কি মেথডে ডিজাইন করতেছি? বলেন। Stick. স্ট্রিপ আমরা মানে স্ট্রিপ মানে কি? একটা ফালি আমরা স্ট্রিপ মেথডে ডিজাইন করতেছি। তার মানে কি আমরা একটা স্ল্যাবের, এই মনে করেন একটা স্ল্যাব, এরকম একটা স্ল্যাব চিন্তা করেন, এই স্ল্যাবটার মধ্যে একটা 1 ইঞ্চি স্ট্রিপ বা 1 ফিট বা 12 ইঞ্চি একটা স্ট্রিপ চিন্তা করবো এরকম। এটার এই বরাবর মানে এই বরাবর আপনার থিকনেস হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফিট, আর এই উইথ কত এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এরকম একটা 12 ইঞ্চি স্ট্রিপ চিন্তা করব, এই স্ট্রিপটার জন্য কতটুকু রড লাগবে আমরা বাইর করব, ওটা বাইর করে কি আমরা পুরো স্ল্যাবের জন্য এটা দিয়ে দিব। মানে আমার 1 ফিটে যদি একটু রড লাগে তাহলে পুরো স্ল্যাবটা যত ফিট অত ফিটে কতটুকু রড লাগবে আমি পেয়ে যাবো না? পাবো? জি স্যার। তাহলে এখানে এস মিনিমামে আমার এই বিটা হচ্ছে, এই বি এর মান কত হবে বলেন তো? ওই 1 ফিটের 1 ফিট মানে কত, 12 ইঞ্চি বা 1 ফিট হবে। আর এই এইচটা কি? এটা হচ্ছে স্ল্যাবের থিকনেস। স্ল্যাবের থিকনেস কোথা থেকে পাবেন? একটু আগে এই যে লিখলাম, মানে একটা তো স্ল্যাবের থিকনেস হচ্ছে আপনি অরিজিনালি কতটুকু লাগবে এটা বের করবেন, বাট ইনিশিয়ালি কাজ শুরু করার জন্য যে আপনার একটা স্ল্যাবের থিকনেস লাগবে, এই থিকনেসটা আপনি কোথা থেকে পাবেন? এই যে সিম্পলি সাপোর্টেড হইলে L/20, ওয়ান এন্ড হইলে L/24, বোথ এন্ড কন্টিনিউয়াস হইলে L/28, ক্যান্টিলিভার হইলে L/10, বললাম না তখন কাজ শুরু করার জন্য তো এইভাবে একটা স্ল্যাবের থিকনেস পাবো, তাই না? জি স্যার। পরে চেক করে দেখবো যে যেটা দিছে ঠিক আছে না, যদি যেটা দিছে ঠিক না থাকে তাহলে যেটা লাগবে ওইটা দিব। বাট ফাইনালি গিয়ে আমার যে স্ল্যাবের থিকনেসটা আমি ফাইনালি ইউজ করতেছি, এবার যেটা অ্যাজিউম করছিলাম ওইটা এনাফ হইলে তো ভালো, আর ওইটা এনাফ না হইলে আরো বাড়াবো, বাড়াইটারে
আমি যখন লাস্টে গিয়ে এস মিনিমাম বা টেম্পারেচার বা সিনথেস রিইনফোর্সমেন্ট বাইর করবো তখন হচ্ছে স্ল্যাবের থিকনেস আমি যেটা ফাইনালি ঠিক করছে ওটা ইউজ করবো, আর বি তো 12 ইঞ্চি। এটা যদি আমার স্টিল মানে স্টিলের FY 40 বা 50 KSI হয়, আর যদি 60 KSI বা 60 গ্রেডের স্টিল ইউজ করি, সেই ক্ষেত্রে আমার এস মিনিমামের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। মানে 40 বা 50 গ্রেডের জন্য ছিল কত 0.0020, আর 60 গ্রেডের জন্য হচ্ছে 0.0018 BH। ঠিক আছে, বি তো বুঝতেছেন যে 1 ফিট বা মানে 12 ইঞ্চি স্ট্রিপ, আর এইচ কি, এইচ হচ্ছে থিকনেস অফ দ্য স্ল্যাব। মনে থাকবে এই সূত্রগুলা? জি স্যার। ছোট ছোট একটা সূত্র লিখছি, তেমন বেশি সূত্র লিখিও না। আচ্ছা, আজকে বোধহয় আমরা চাইলে একটা ম্যাচ শুরু করতে পারি, যেহেতু আরো 20 মিনিটের মতো টাইম আছে। দেখেন একটা ম্যাচ শুরু করি আজকে। একটা স্ল্যাব মনে করেন এরকম দেয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন। এইদিকে একটা বিম আছে, একটা বিম আছে, স্ল্যাবটা হচ্ছে কত, এদিকে হচ্ছে 30 ফিট, এদিকে হচ্ছে 15 ফিট। বলা আছে কোশ্চেনে FY মানে স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে কত 60 KSI, কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3 KSI, FF মানে হচ্ছে ফ্লোর ফিনিশ 20 PSF, রিটেইনিং ওয়াল 50 PSF, আর লাইভ লোড আসতেছে কত 50 PSF। তার মানে এই স্ল্যাব, একটা স্ল্যাব দেয়া আছে, আপনাকে বলা আছে যে এই স্ল্যাবটাতে আপনি যে স্টিলটা ব্যবহার করতে পারবেন বা যে রডটা ব্যবহার করবেন, রডটার ইল্ড স্ট্রেস কত 60 KSI, কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু কত FMC 3 KSI। বলা আছে এখানে আপনি যে ফ্লোর ফিনিশটা ইউজ করছেন, স্ল্যাবের উপরে আমরা অনেক সময় বিভিন্ন টাইপের ফ্লোর ফিনিশ, মার্বেল বা হচ্ছে কি আপনার মোজাইক বা টাইলস ইউজ করি না, বা যদি বৃষ্টি হইলে পানি লিক করে বা যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে আমরা বিভিন্ন কোটিং বা হচ্ছে কি আপনার ড্যাম প্রুফ কোর্স ইউজ করি। এরকম ফ্লোর ফিনিশের ওজন পার স্কয়ার ফিটে কত বলা আছে 20 পাউন্ড। ঠিক আছে, 20 PSF। আচ্ছা, এই স্ল্যাবটার উপরে মনে করেন রিটেইনিং ওয়াল আছে, ঠিক আছে, একটা রিটেইনিং ওয়াল আছে, তো বলা আছে যে এই রিটেইনিং ওয়াল যে স্ল্যাবের উপরে রিটেইনিং ওয়ালটা আছে, রিটেইনিং ওয়ালের ওজন কত বা রিটেইনিং ওয়াল কতটুকু লোড দিচ্ছে 50 PSF লোড দিচ্ছে, আর এই স্ল্যাবটার উপরে লাইভ লোড মনে করেন আছেন 50 PSF। একটা ধরে নিচ্ছে যে স্ল্যাবে মানুষজন উঠে মাঝে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করে, বা এখানে মনে করেন কোনো কাক বা কোনো পাখি এসে বসে, যেটা লাইভ লোড আবার উইরা চলে যায়, তাহলে লাইভ লোডের মান কত বলা আছে 50 PSF বলা আছে। কথা বোঝা গেছে? আর আমাকে বলেন এটা কি 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব, এটা কি কি হিসেবে ডিজাইন করবেন? ফার্স্টে কি দিব, L/B চেক দিব, ঠিক আছে। এল এর মান কত 30 স্যার, বি এর মান কত, 50 এটা কত আসলো 2 না? স্যার, যদি 1 way, লেস দেন অর ইকুয়াল টু হয় তাহলে হচ্ছে 1 হয়, তাহলে এটা কি, স্যার, এটা হচ্ছে 2 এর সমানই 1 way। আছে তাই না? 1 way, L/B হবে যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু হয় তাহলে কি 1 ওয়ে, আর যদি L/B লেস দেন 2 হয় তাহলে কি 2 ওয়ে। তাহলে আমাদের এই স্টেপটা হচ্ছে উই হ্যাভ টু হ্যাজ, আমাকে এটা 1 ওয়ে হিসেবে ডিজাইন করতে হবে। এখন আমাকে বলেন, আহ, আপনারা বলবেন আমি জানি না, সেটা হচ্ছে এটা থিকনেস একটা অ্যাজিউম করে কাজ শুরু করতে হবে। এটা থিকনেস কত অ্যাজিউম করব, এখান থেকে দেখা বলেন। by 24, L/24 অ্যাজিউম করব। এটার কি 1 এন্ড কন্টিনিউয়াস? না স্যার। এই বাম পাশটা কি কন্টিনিউয়াস, ডান পাশটা কি কন্টিনিউয়াস? তো L/24 কেন অ্যাজিউম করব, চিন্তা করে বলেন। হ্যাঁ, স্যার 1 way দেখে বুঝছিলাম স্যার। কি বলছেন? স্যার 1 way আর 1 end স্যার এর জন্য বুঝছিলাম। 1 ওয়ে আর 1 এন্ড এটা বুঝতেছেন না?
আচ্ছা এটা দেখে বলছিলাম স্যার, ভাবছি তুমি এটা কাছাকাছি। আচ্ছা এটা কি হবে তাহলে বলেন, এটা কি হবে? এই বাম দিকে একটা বিম আছে, একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এটা চিন্তা করেন, যদি 3D চিন্তা করেন তাহলে একটু চিন্তা করেন যে একটা স্ল্যাব এরকম আছে, এই স্ল্যাবটার এই জায়গায় একটা বিম আছে, এই জায়গায় একটা বিম আছে, তাহলে এটা কোন ধরনের স্ল্যাব চিন্তা করেন তো? So simply supported. এতক্ষণ লাগছে চিন্তা করতে কেন বলেন তো? এই যে আমার, আপনি যদি এখানে একটা স্প্যান চিন্তা করেন, এতটুকু স্প্যান, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা কি সিম্পলি সাপোর্টেড না? জি স্যার। তাহলে আমাদের এই স্ল্যাবটার থিকনেস কত এজিউম করবো আমরা? স্যার L/20 স্যার। কত এজিউম করবো দেখেন তো? L/20 স্যার। L/20, তাহলে as per BNBC, সরি বিএনবিসি না, আমাদের উচিত বিএনবিসি অনুযায়ী ডিজাইন করা, বাট আমাদের বিএনবিসি কোডও বেশিরভাগই হচ্ছে গিয়া এসিআই থেকে অ্যাডপ্ট করছে। তো অ্যাজ পার এসিআই কোডে বলা আছে যে আমাদের টি মিনিমাম হইতে হবে কত, তাইলে সিম্পলি সাপোর্টেড এর জন্য L/20। এল এর মান কত? 30 এই মনে রাখবেন যে বড় ডাইমেনশনটা হচ্ছে এল, আর জি ছোটটা স্যার, হচ্ছে কি? 30 ছোটটা হচ্ছে বি। এল হচ্ছে কত? 30 ইন্টু 12 ফিট ইঞ্চিতে নিলাম, ডিভাইডেড বাই 20, তাহলে কত আসে? 18 স্যার। 18 স্যার। একটু ভুল করছি, দেখেন এখানে এই স্প্যান লেন্থ বসানোর সময় আমি স্প্যান কোনটা নিচ্ছি? সিম্পলি সাপোর্টের চিন্তা করতেছি, আমার স্প্যান কি এইটা নাকি কিন্তু span- স্যার এক্স ডিরেকশন নিচ্ছে কি না আমাদের করব? হ্যাঁ কিন্তু স্প্যান তো আমার তো বিম আছে এখানে একটা, এখানে একটা, সিম্পলি সাপোর্টেড তো এই অংশটুকু, তাহলে স্প্যান লেন্থ কত হবে? স্প্যান কত? লেন্থ হবে 15 ফিট, यस স্যার। ঠিক আছে? এল বাই বি Yes, করার sir. সময় মনে বুঝছি, রাখেন এল বুঝছি, হচ্ছে sir. লম্বা ডিরেকশন, বি হচ্ছে শর্ট ডিরেকশন, বাট আপনি যখন থিকনেস বাইর করবেন এখানে আপনি জাস্ট মনে রাখবেন যে টি মিনিমাম সমান সমান স্প্যান বাই 20। এই স্প্যানটা কি হবে? এই স্প্যানটা হবে আমার সিম্পলি সাপোর্টেড যতটুকু স্প্যান বা যে ডিরেকশনে বিম আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে বিম আছে এই ডিরেকশনে, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা? এইটা। এই ডিরেকশন স্প্যানের লেন্থ কত? 15 ফিট না? 15 ফিট স্যার। 15 ফিট। আমি সরি যে আমি মানে তাড়াহুড়ো করে বলার সময় বলে ফেলছি যে L/20 তে এল হচ্ছে লং ডিরেকশনে 30 ফিট। এটা 30 ফিট না, কারণ এটা তো ভুল বলছি, কারণ বিম আছে কোন ডিরেকশনে? বিম আছে আমার এই বরাবর বিম আছে, তাহলে সিম্পলি সাপোর্টেড অংশ কতটুকু? এই এতটুকু, এই অংশটুকু হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড। আমার কি এই অংশটুকু সিম্পলি সাপোর্টেড? না স্যার। আমার তো এখানে কোনো বিম নাই, এখানে কোনো বিম নাই, যদি এদিকে বিম থাকতো এদিকে বিম থাকতো তাহলে বলতে পারতাম যে সিম্পলি সাপোর্টেড। তাহলে এখানে আসলে কি স্প্যান বাই, মনে রাখবেন যে সূত্রটা কি, স্প্যান বাই 20, তাহলে স্প্যান কি হবে? আমার যেই বরাবর সাপোর্ট আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে স্প্যান, তাহলে সাপোর্ট আছে কোন বরাবর? এই বরাবর সাপোর্ট আছে, তাহলে তার পারপেন্ডিকুলারে এই ডিরেকশনটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার স্প্যান লেন্থ, তাহলে 15 ফিট, আর এদিকে তো 30 ফিট দেয়া ছিল, তাহলে এটা আসলে 15 হবে, এটা 30 হবে না? তাহলে কত, 2 দিয়ে কাটলে এটা কত হবে? বা আমি যদি কাটাকাটি করি বা কি করব, 5 দিয়ে কাটি তাহলে 4 5 20 আর 3 5 15, আর যদি 4 দিয়ে কাটি তাহলে 3 9 হবে স্যার। আরে 15 ইন্টু 12 ডিভাইডেড বাই 20, এটা করলে দেখবেন 9 ইঞ্চি আসবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা 9 ইঞ্চি থিক স্ল্যাব অ্যাজিউম করব, যে অ্যাজিউম 9 ইঞ্চি থিক স্ল্যাব। আমরা একটা অ্যাজাম্পশন করে কাজ শুরু করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমি স্ল্যাবটা একটু আঁকি, তাহলে দেখেন তো যে স্ল্যাবটা দেখতে কিরকম হবে। এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এটা ছবি দেখেই বুঝছেন, কোশ্চেনে যে ছবিটা দেওয়া ছিল এটা দেখেই বুঝতেছেন। স্ল্যাবটা হচ্ছে এই বরাবর এরকম লম্বা, এই বরাবর সে কতটুকু লম্বা?
30 স্যার 30 ফিট। আর নিচে 15। এখান থেকে এতটুকু কত আছে? আর আমরা স্ল্যাবের থিকনেস কত অ্যাজিউম করলাম? 9 ফিট 9 ফিট। ইঞ্চি সরি। আর স্ল্যাবের লোডটা ডিস্ট্রিবিউট হবে কোন ডিরেকশনে? X direction. Short direction. না, Yes, sir. জি স্যার। এটা ধরলাম, এটা হচ্ছে ডাব্লিউ কিপ পার ফিট। কত আমি তো জানি না, আমি বাইর করব। যেটা ডাব্লিউ কিপ পার ফিট হচ্ছে কি, আমার ইউডিএল এভাবে ডিস্ট্রিবিউট হবে। এখন আমাকে বাইর করতে হবে ডাব্লিউ এর মান। ঠিক আছে, এই ডাব্লিউ এর মানটা আসলে কত, টোটাল কতটুকু লোড কাজ করবে। প্রথমে দেখেন কোশ্চেনে বলা আছে যে স্ল্যাবের ফ্লোর ফিনিশ কাজ করবে 20 পিএস এর, রিটেনিং ওয়ালের লোড কাজ করবে 50 পিএস এর, লাইট লোড কাজ করবে 50 পিএস এর। বাট স্ল্যাবের একটা নিজস্ব সেলফ ওয়েট আছে না, ডেড লোড আছে নাকি নাই? জি স্যার অবশ্যই। প্রথমে আমাদেরকে বাইর করতে হবে স্ল্যাবের সেলফ ওয়েট। স্ল্যাব সেলফ ওয়েট অথবা সেলফ ওয়েট অফ স্ল্যাব, যাই লিখেন, সমস্যা নেই, কি কথা। তাহলে আমি স্ল্যাবের সেলফ ওয়েটটা কেমনে বের করতে পারি? মানে পাউন্ড পার ফিটে বের করতে যাচ্ছি, কিভাবে বের করব বলেন? নরমালি কনক্রিটের ইউনিট ওয়েট গামা 150 পিসিএফ, যদি কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে। আমাদের কোশ্চেনে কি কনক্রিটের ইউনিট ওয়েট সম্পর্কে কিছু বলা আছে? না স্যার। Ah, sir, that one. আমরা এই যে কন্ডিশনগুলো দেখছি, যে L/20, L/24, এগুলো কার জন্য প্রযোজ্য? যখন কনক্রিটের ইউনিট ওয়েট কত পিএসএফ, 145। তাহলে আমরা ধরে নিই 145 পিএসএফ। যদি কোশ্চেনে কিছু বলে না থাকে 150 না, আমরা ধরে নিব যে আমাদের কনক্রিটের ইউনিট ওয়েট গামা হচ্ছে কি কত, 145 পিএসএফ, পাউন্ড পার কিউবিক ফিট, পাউন্ড পার ফিট কিউব। এই 145 মানে এই ইউনিট ওয়েটটা কি এই ডিরেকশনে কাজ করবে না? এই বরাবর কাজ করবে না? জি স্যার। জি স্যার। আমি এটাকে এই বরাবর বসাবো। তাইলে আমি যদি এখন কনক্রিটের ইউনিট ওয়েটকে ইউডিএল এ কনভার্ট করতে চাই, আমি কি করব? কনক্রিটের ইউনিট ওয়েটকে কনভার্ট করব কিসে? ইউডিএল। এবং কনভার্ট করলে সে কোন ডিরেকশনে বসবে? সে এই ডিরেকশনে বসবে। এবং তার এককটা কি হবে? পাউন্ড পার ফিট হবে না ইউডিএল এর একক? ইয়েস স্যার পাউন্ড পার ফিট। তাহলে এটাকে পাউন্ড পার ফিটে আনতে হইলে দেখেন আমার আছে ইউনিট ওয়েট কিসে আছে? পাউন্ড পার ফিট কিউবে আছে না? জি স্যার। আমি যদি এটাকে পাউন্ড পার ফিটে আনতে চাই ইউডিএল হিসাবে, তাহলে এটাকে কি দিয়ে গুণ করতে হবে? একটা ফিট স্কয়ার দিয়ে গুণ করতে হবে না? জি স্যার 12 × 12 হ্যাঁ, 12 × 12 না, মানে তার মানে কি দুইটা ডাইমেনশন, মানে একটা এরিয়া দিয়ে গুণ করতে হবে ফিট স্কয়ার আনতে হলে, তাই তো? জি স্যার বুঝছি। কি বুঝছেন? এরিয়া দিয়ে স্যার গুণ দেওয়া লাগবে স্যার। হ্যাঁ, এরিয়া দিয়ে গুণ দেওয়া লাগবে। এরিয়াটা কত হবে? যে ডিরেকশনে বসাচ্ছি এটা বসতেছে, ইউডিএলটা কাজ করতেছে কোন ডিরেকশনে? এক্স ডিরেকশন। এক্স ডিরেকশন। তার দুইটা উল্টা ডিরেকশন দিয়ে গুণ দিব, তার মানে গুণ হবে কোন দুইটা ডিরেকশন দিয়ে? ওয়াই ডিরেকশন। Y ডিরেকশনে এই ডিরেকশন আর ও এই আচ্ছা। ডিরেকশন, YZ YZ। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে সেলফ ওয়েট যখন আমি বাইর করব, সেলফ ওয়েট কি হবে আমার? কি বললাম যে উল্টা দুইটা আচ্ছা আগে কনক্রিটের ইউনিট ওয়েটটা লেখা গেল। কনক্রিটের ইউনিট ওয়েট কত ধরছি? 145 ইনটু এই ডিরেকশনের ডাইমেনশন কত? 9 স্যার 9 ইঞ্চি। এটা ইঞ্চিতে আছে আর এটা আছে কিসে? পিসিএফ, পাউন্ড পার ফিট কিউবে। তাহলে 9 কে কত দিয়ে ভাগ করব এটা নেওয়ার জন্য? 12 দিয়ে ভাগ করলাম। আর এই বরাবর কত ধরবো? স্যার 30/2। 30 ধরবো? 30/2 কেন আসবে? 30। ওই 1 ফিট স্ট্রিপের কথা বলছিলাম না, আমার তো পুরো স্ল্যাব 30 ফিট নেওয়ার দরকার নাই, আমি 1 ফিটের জন্য ডিজাইন করব, বাকিটাতে মানে বাকি 30 ফিটে সেম দিয়ে দিব। তাহলে এখানে কি হবে? 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য কত দিয়ে ভাগ করব? 12 দিন স্যার। তাহলে 12 12 কাটাকাটি গিয়ে থাকবে কত? 1।
12 কাটাকাটি থাকলে থাকবে 1। এবার গুণ করেন তো কত আসে 145 ইনটু 9 বাই 12 করলে। 108.75 মনে রাখবেন আমার এই অংশটুকু হচ্ছে কি PCF স্যার। ইউনিট ওয়েট অফ কনক্রিট। এই 9টা কি স্ল্যাবের থিকনেস না? thickness. Yes, sir. এটাকে 12 দিয়ে ভাগ করছি কেন? ফিট থেকে ইঞ্চিতে আনার জন্য। Yes, sir. এই 12টা কি? এটা হচ্ছে ওই স্ট্রিপ মেথডের 1 ফিট সমান সমান 12 ইঞ্চি স্ট্রিপ। ঠিক আছে, তাহলে সেলফ ওয়েট কত পাবো? স্যার 108.75 একক কি হবে? Pound per feet. কে বলছেন? Medium. জন, ঠিক আছে, ঠিক বলছেন। আচ্ছা, এবার দেখেন ফ্লোর ফিনিশ কতটুক দেয়া আছে কোশ্চেনে? 20 স্যার। 20। এটা কিসে দেয়া আছে? Yes, Yes, sir. sir. পিএসএফ মানে কি? পাউন্ড পার ফিট স্কয়ার না? Pound per feet. আগেরটা ইউনিট ওয়েট ছিল কিসে? পিসিএফ এ, পাউন্ড পার কিউবিক ফিটে ছিল। আর ফ্লোর ফিনিশ হচ্ছে কত? 20 পিএসএফ। এবার যদি এই 20 পিএসএফ কে এই বরাবর বসাইতে চান, তাহলে তার উল্টা দিকে ডিরেকশন কোনটা? এটা না? Yes, sir. এটা দিয়ে গুণ দেওয়া লাগবে। এটা কত? এই বরাবর কত ধরতেছি? 1 ফিট 12 ইঞ্চি না? Yes, sir. 12. তাহলে 20 ইনটু কত হবে? 12 বাই 12 12 by 12 করেন। Yes, sir. পাউন্ড পার ফিট হয়ে গেল না? 20 পাউন্ড পার ফিট। আচ্ছা, এবার হচ্ছে কি আছে? ফ্লোর ফিনিশের পরে আছে গিয়া রিটেনিং ওয়াল। এটাও দেয়া আছে 50 পিএসএফ, লাইভ লোড দেয়া আছে 50 পিএসএফ। তাহলে রিটেনিং ওয়াল কত হবে? 50 পিএসএফ কত দিয়ে গুণ করব? পাউন্ড পার ফিট আনতে হলে 50 পিএসএফ কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে, সেম। আর রিটেনিং ওয়ালের পরে কি আছে? লাইভ লোড। লাইভ লোডের মানও কত বলা আছে? 50 পিএসএফ বলা আছে। এটা কত দিয়ে গুণ করব? 12 by 12. স্যার 12 দিয়ে গুণ। মানে ডাইরেক্ট 1 ফিট দিয়ে গুণ করে দিলে হবে। আমি 12 বাই 12 বারবার লিখতেছি, আপনারা ডাইরেক্ট 1 ফিট দিয়ে গুণ করলে হবে, পাউন্ড পার ফিট। এই তাহলে টোটাল আমার ডাব্লিউ ইউ, এই যে আমি বললাম আমার ডাব্লিউটা কাজ করতেছে, এই যে ডাব্লিউটা কাজ করতেছে ইউডিএল হিসেবে। এই যে এই বরাবর ডাব্লিউ কাজ করবে ইউডিএল হিসেবে। তাহলে ডাব্লিউ ইউ বা আলটিমেট লোড সমান সমান কত? ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, মানে যা আসবে এটাকে আমরা বাড়াই নিব। আচ্ছা, আমি যে এতক্ষণ এতগুলা লোড বাইর করলাম, এখানে ডেড লোড কোনগুলা, লাইভ লোড কোনগুলা? স্ল্যাবের সেলফ ওয়েট, এটা কি ডেড লোড না লাইভ লোড? স্ল্যাবের সেলফ ওয়েট, এটা কি ডেড লোড না লাইভ লোড? ডেড লোড। কি লোড? Dead ডেড load. লোড এটা কি আলিফ লাইভ লোড বলছেন এটা রে? স্যার, ডেড লোড স্যার। ডেড লোড। আচ্ছা, ফ্লোর ফিনিশ ডেড লোড না লাইভ লোড? Load finish. স্যার ডেড লোড। রিটেনিং ওয়াল ডেড লোড না লাইভ লোড? এটাও তো ডেড Also লোড। dead load. আর এই লাইভ লোডটা শুধু লাইভ লোড, তাইলে কি হবে? 1.2 ইনটু 108.75 প্লাস 20 প্লাস 50 না? Yes, sir. স্যার লাইভ লোড বাদে কি সবই ডেড লোড? হ্যাঁ, Live load তো আলাদা এবার লেখা। বুঝতে হবে স্যার। মুখস্থ যে লাইভ লোড বাদে সব ডেড লোড। ওকে স্যার। যদি উইন্ড লোড আসে, যদি আর্থকোয়েক লোড আসে, যদি আপনার আইসেল লোড আসে, বরফ পরে, এগুলো কি লাইভ লোড ডেড লোড না হবে? স্যার,
এডি সব ওগুলো স্যার লাইভ লোড স্যার। ওগুলো হচ্ছে Live load এনভায়রনমেন্টাল লোড। আচ্ছা আচ্ছা, তাহলে 1.6 ইনটু কত হবে? লাইভ লোড কত? 50 বলা আছে। তাহলে টোটাল WU কত আসলো? ক্যালকুলেটর ইউজ করেন একজন। আমার কাছে কিন্তু অঙ্কটা করা নাই, এই জন্য একটু করেন, কারণ আমি করছিলাম হচ্ছে ইউনিট ওয়েট 150 দিয়ে, আর আপনাদের কাছ থেকে করাচ্ছি ইউনিট ওয়েট 145 দিয়ে। So 294.5। এটা কি পাউন্ড পার ফিটে আসছে না? পাউন্ড পার ফিট স্যার। এটা কি পার ফিট আনতে হলে কি করব? আচ্ছা ভাগ করেন 1000 দিয়ে, ভাগ করে দেখেন কত কিপ পার ফিট আসছে। এখানে কত আসছে? 0.2944। 0.4 হ্যাঁ 2945 sir। আবার বলেন। 0.2944 স্যার। তার মানে 0.3 কিপ পার ফিটের মতো, জি স্যার বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই WU এটা পাইলাম কত? 0.3 কিপ পার ফিট। আচ্ছা, এবার আমারে বলেন যে সিম্পলি সাপোর্টেড বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের সূত্র কি? বলেন, তাড়াতাড়ি বলেন, না বললে আমি চুপ করে থাকবো। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কোনটা স্যার? সিম্পলি সাপোর্টেড বিমের জি স্যার। বেন্ডিং মোমেন্টের সূত্র কি? সাপোর্টেড হচ্ছে WL স্কয়ার বাই 8। ও না, এটা তো সাপোর্টেড। এই একটা মনে করেন সিম্পলি সাপোর্টেড বিম, স্যার স্ক্রিন দেখি এটার না উপরে, স্যার। আরে সরি সরি, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করেন, ঠিক আছে? এটার উপরে ইউডিএল আছে, W কিপ পার ফিট। আচ্ছা, এখন বলেন আমি যদি এটার এসএফডি আঁকি তাহলে এসএফডিটা কিরকম হবে? আরে এটা ভুল আছে, এটা এদিক দিয়ে যাবে, এই এরকম হবে। আর বিম দেখলে বিমটা কিরকম হবে? এরকম হবে। বাট এই পয়েন্টের মান সূত্র দিয়ে ডাইরেক্ট বাই করা যায়। এম ম্যাক্স সমান সমান কত? WU L স্কয়ার বাই 8 না? জি স্যার। তাহলে আমাদের আজকের জন্য এল এর মান কত আর WU এর মান কত? 30 স্যার এল এর মান। এল এর মান তো স্যার লেন্থ, আর ডাব্লিউ এর মান তো টোটাল লোড। আমরা লেন্থ আমাদের স্প্যান কত? 15 ফিট না? জি স্যার। স্যার তাহলে আমরা যদি এম ম্যাক্স বাইর করি যে কতটুকু ম্যাক্সিমাম মোমেন্ট আসতেছে স্ল্যাবটাতে, WU L স্কয়ার বাই 8, তাহলে WU কত পাইলাম? 0.3 কিপ পার ফিট না? ইয়েস স্যার। এল এর মান কত? 15। 15 আর 8। তাহলে এম ম্যাক্স কত আসলো? কত আসছে? স্যার 8.43 44 8.44 8.44। কিপ ফিট। এটা যদি ইঞ্চিতে নেন তাহলে 12 দিয়ে গুণ করলে কত আসে? স্যার 1.25 এত কিপ ইঞ্চি, ঠিক আছে? আমরা হচ্ছে মানে ম্যাক্সিমাম আমাদের স্ল্যাবটাতে কতটুকু মুভমেন্ট আসছে সেটাও বের করে ফেলছি। এখন এই মুভমেন্টের সাহায্যে আমরা দেখব যে আমাদের স্ল্যাবটাতে আমরা যে 9 ইঞ্চি থিকনেস দিছিলাম, এই 9 ইঞ্চি থিকনেস ঠিক আছে নাকি নাই।
ঠিক আছে, এটা আমরা আজকে দেখবো, এটা আমরা কালকে দেখবো, আজকে এতটুকুই থাক। জি স্যার, অনেক করে ফেলছি স্যার। অনেক করি নেই, এগুলো তো আপনাদের জানা জিনিস, এগুলো সাকিব স্যার দেখাইছে না যে সেলফ ওয়েট কেমনে বের করতে হয়, বিমের ফ্লোর ফিনিশ, রিটেনিং ওয়াল, যাই হোক এই রিটেনিং ওয়ালটা স্যার পড়ি নাই স্যার, রিটেনিং ওয়ালটা কমপ্লিটলি নিউ। আচ্ছা, মেইন কথা হচ্ছে এগুলোর জন্য যে স্ল্যাবের উপর ডেড লোড আসছে সেটা তো বুঝতে পারছেন। হ্যাঁ এটা তো বুঝতে পারছি। আমি এই জিনিসগুলো পিডিএফ করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এটা সেভ করছি, আজকে সমস্যা নেই, আমি জাস্ট রোল কল করে ছেড়ে দিচ্ছি। আমাদের ক্লাস কি এই সপ্তাহে লাস্ট? আমি হয়তো কালকে লাস্ট ক্লাস নিব, বাকিটা নিতে পারে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার ট্রান্সপোর্টেশন ক্লাস তো স্যার আর একটা ক্লাস লাগবে স্যার, ওটা করে একবারে স্যার রিভিউ করে দিলে ভালো হতো না স্যার? ট্রান্সপোর্টেশন ক্লাসে একটা ক্লাস শেষ হইলে আমাদের যে পিডিএফটা আমরা দেখতেছি এটা শেষ হবে, কিন্তু আমাদের তো অন্য জায়গা থেকে ট্রান্সপোর্টেশনের আরো টপিক কভার করা বাকি আছে। স্যার আরো আছে টপিক? হ্যাঁ, জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে, এরকম, তারপর হচ্ছে গিয়ে পাসিং সাইড ডিসটেন্স, রোড সাইড ওভারটেকিং সাইড ডিসটেন্স, আর অল্প কিছু টপিক বাকি আছে। তো এগুলো ঈদের পরে ইনশাআল্লাহ করব, আল্লাহ যদি সুস্থ রাখে সবাইকে, ইনশাআল্লাহ কালকে তাইলে আমি ঈদের আগে হয়তো লাস্ট ক্লাস নিব, ঠিক আছে? বাট বাকি স্যারদেরকে বললেন না যে আবার আমি শেষ করে দিছি, মানে ওনাদেরকেও বললেন না যে স্যার আপনারা ছুটি দিয়ে দেন, এটা যার যার পার্সোনাল ইচ্ছা। মানে আমি একটু দেখা যাচ্ছে যে কোরবানির টাইমে ঝামেলার জন্য হচ্ছে ইয়ার ক্লাসগুলো আমার বেশি মিস হইতেছে, ওই জন্য আমি কালকে লাস্ট ক্লাস নিয়ে, কারণ হয়তো ব্যস্ত থাকবো, ওই জন্য নিব না ক্লাস, একদম ঈদের পর ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখলে ক্লাস নিব। জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 1 নিশান চাকমা আছেন? নিশান নাই। রোল নাম্বার 2 আছেন?